হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, একনেক সভার প্রধান উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭ প্রতিষ্ঠানের রপ্তানির তথ্য অনুসন্ধান করে অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বেক্সিমকোর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ৩৩,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের আইন অনুযায়ী পণ্য রপ্তানির ৪ মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে আসতে হবে। কিন্তু সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ৯৩টি এলসির বিপরীতে $৮৩ মিলিয়ন পণ্য রপ্তানি করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময় পরও রপ্তানির অর্থ দেশে আসেনি। অনুসন্ধানে দেখা যায়, রপ্তানি পণ্যের একটি বড় অংশই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সালমান এফ রহমান পুত্র আহমেদ শাহিন ফজলুর রহমান এবং সোহেল এফ রহমান পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ঠিকানায় গেছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির পর অর্থ বাংলাদেশে আনা হয়নি। ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়ায় তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা করেছে সিআইডি। এদিকে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে সিআইডি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের সম্পদের বিবরণ জানাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে এই খবর উঠে এসেছে। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুরকে উদ্ধৃত করে বলা হয়, শেখ হাসিনা ব্যাংক খাত থেকে ১,৩০০ কোটি পাউন্ড সমমূল্যের অর্থ ব্রিটেনে পাচার করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে প্রশাসন। এছাড়া ২০১৯ থেকে ২০২৪ মেয়াদে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও প্রায় ১৫ কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ ব্রিটেনে রয়েছে বলে জানিয়েছেন গভর্নর। ব্রিটিশ ভূমি রেজিস্ট্রার তথ্য মতে এসব সম্পত্তি ২০১৬ সাল থেকে কেনা শুরু হয়, তবে সবচেয়ে বেশি কেনা হয়েছে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। বিচারিক ক্ষমতা পেয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম দিন কোনো গ্রেফতারের খবর না এলেও পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ২ মাসের বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে। শিল্পাঞ্চলের কারখানার সামনে দিয়ে সাঁজোয়া যানের টহলে বাহিনীর তৎপরতা জানান দিয়েছে। ধরপাকড় না হলেও সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিক অসন্তোষের সমাধানে এগিয়ে এসেছে সেনাবাহিনী। রাস্তাঘাটে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর চিন্তায় ডাহাতি চলে, সেনাবাহিনী নামাতে এই চিন্তায় ডাহাতি আর হবে না। সেনাবাহিনী নামছে, আমাদের আনসার বাহিনী, আশা করি দেশের পরিস্থিতি ভালো হবে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জনপ্রশাসন সচিব। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না,
তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে মাঠে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জারি করা প্রজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা, তবে তাদের কাজের জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট নয় বলে মত তাদের। পুলিশ বাহিনীকে ক্ষমতায়ন করার পরামর্শও দিয়েছেন তারা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জনগণের নিরাপত্তা সহ কিছু বিষয় আমলে নিয়ে রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898-এর 16টি ধারায় সংগঠিত অপরাধের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা 64-তে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা দান এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা 65-তে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা। এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে, তারপরে সার্চ করতে পারবে, আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না। ধারা 83 ও 84-তে বলা হয়েছে, ওয়ারেন্ট অনুমোদন বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95-এর 2-এ বলা আছে, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এবং ধারা 100-তে বলা আছে, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 ও 107-এ আছে, সরাসরি তল্লাশি ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109 ও 110-এ আছে, ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126-এ আছে, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127-এ বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা আছে। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আপনি আসলে কনফার্ম করতে না পারেন, এখন তাদের রিপোর্টিংটা যদি গিয়ে তারা জনপ্রশাসনের অধীনে কাজ করবে, জনপ্রশাসনকে যদি এবার তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। ধারা 128-এ আছে, বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130-এ আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133-এ আছে, স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এবং ধারা 142-এ আছে, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। শেখ হাসিনা মরে গেলেও পালাবেন না, এমন মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছেন, পলাতকের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও। হত্যা মামলার আসামিরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। 16 বছরের ক্ষমতার দাপটে দম্ভ ভরে এভাবেই চড়াশুরে বলেছিলেন পালাবেন না, অথচ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট দুপুরে হঠাৎ নেতাকর্মীদের দিক নির্দেশনা না দিয়েই পালিয়ে যান। এরপর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
শুরুতে সালমান এফ রহমান দেশ ছেড়ে পালানোর গুঞ্জন থাকলেও আনিসুল হক সহ তিনি সদরঘাট এলাকা থেকে আটক হন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসামি হিসেবে কয়েক মন্ত্রী সহ শীর্ষ নেতারা আটক হন। তবে সবার মনে প্রশ্ন, ওবায়দুল কাদের কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নেন বলে ১৮ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলে বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যারা সরাসরি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা যায়, এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় খবর বেরোচ্ছে যে তারা নাকি দেশে আছে। সরকার পতনের কয়েকদিনের মধ্যেই পালিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই ভারত হয়ে বিভিন্ন দেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও 10 সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর আছে। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, বেনাপোল, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। আমরা যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই যখন সংগঠিত হলো, তখন এটা মনে রাখা দরকার ছিল যে যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। হত্যা মামলার আসামিরা সেনা হেফাজত থেকে বের হয়ে কিভাবে দেশ ছাড়ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আমাদের নজরদারি আরো বাড়ানো দরকার ছিল, কিন্তু যতটুকু আজকে পত্রিকায় পড়লাম সেটি যদি সত্য হয় তাহলে তো বোঝাই যায় যে এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার ও সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন এই রাজনীতিবিদ। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট ছোট প্রকল্প নেয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন। সভায় 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে জ্বালানি বিভাগের 2টি, পার্বত্য চট্টগ্রামের 1টি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 1টি প্রকল্প রয়েছে। প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এগুলা অনুমোদন, এই প্রক্রিয়াটা নিয়ে আবার আমরা পুনর্মূল্যায়ন করে এটা আসলে কার্যকর কিনা, কার্যকর করতে হলে কি করতে হবে। কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 গুণ কেন বেশি হলো, সেটার জন্য আলাদাভাবে বড় বড় প্রকল্পগুলোর জন্য যাতে কেন হলো সেটার জন্য অন্য জায়গায় আরও কাজ হচ্ছে, কিন্তু এটাও করা হচ্ছে। সাগর জলে খোয়া গেল রিজার্ভের 50 কোটি মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ক্যাপিটাল রেজিংয়ের নামে রাবনাবাদ চ্যানেলে এই বিপুল অর্থ ঢাললেও নাব্য সংকট কাটেনি। হুমকির মুখে পড়েছে পায়রা বন্দরের কার্যক্রম। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল রেজিং ও 8টি জাহাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রিজার্ভের অর্থ নিয়েও করেছে ছেলে খেলা। পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলে ঠেলেছে 50 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা। 2021 সালে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডে নুলকে রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ দেয় হাসিনা সরকার। লক্ষ্য, বড় জাহাজ ভেড়াতে গভীরতা
10.5 মিটারে উন্নীত করা। 2023 সালের মার্চে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেল হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু 5 মাসের ব্যবধানে রাবনাবাদ চ্যানেলের গভীরতা নেমে এসেছে 6.5 মিটারে, জাহাজ চলাচল ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন বালু যেখান থেকে কাটা হয়েছে তার পাশেই ফেলা হয়, ওই বালুতেই এখন ভরাট হচ্ছে চ্যানেল। জাহাজগুলো বালি কাটে এক জায়গা দিয়ে কাইটা কিছু 2-3-5 সেল দূরেই ফালায়, ওই ড্রেজারের মাটিতেই ক্ষতি, কারণ ওই বালুটা আর এক জায়গায় যাই আবার ওঠে। ওরা কিন্তু ওই টাকা নিয়ে লুটপাট করে খাইয়ে ফেলায়। ক্যাপিটাল ড্রেজিং এর নামে রাষ্ট্রীয় অর্থ লোপাট হয়েছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় সমুদায় অর্থকে অন্তত ব্যয় করার আগে সম্পূর্ণভাবে সুচিন্তিতভাবে যাতে জনগণ এবং দেশের উন্নয়নের কাজে ব্যবহার হয়, লুটতরাজ না হয়, সেদিকে লক্ষ্য রাখাই বাঞ্ছিত। নাব্যতা ঠিক রাখতে হলে ড্রেজিং এর প্রয়োজন বলছেন পায়রা বন্দরের চেয়ারম্যান। নাব্যতা ধরে রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং এর করা প্রয়োজন এবং বিস্তারিত বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। রাবনাবাদ চ্যানেলের দৈর্ঘ্য 75 কিলোমিটার। এই চ্যানেলে বেশি চলাচল করে কয়লাবাহী জাহাজ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। অন্যায় করলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। আবার আমন্ত্রণ 21 সংবাদে। 7 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয় মেডিকেল বোর্ডের সম্মতিক্রমে বুধবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় স্থানান্তর করা হয়। এর আগে গত 11 সেপ্টেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, তার বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো, তবে বিমানে উড্ডয়নের মতো অবস্থা এখনো হয়নি। কিছুটা উন্নতি হলেই খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। শরীরের অবস্থার উপর ভিত্তি করে অ্যাডজাস্টমেন্টটা খুব দ্রুত করতে হয়, একটু দেরি করলে, যার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা তো গভীর রাত্রে কেন গেলেন, অর্থাৎ আমাদের অপেক্ষা করার সময় ছিল না, তাহলে রোগীর শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং এ সহ অন্যান্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় 1 বছরের অধিক সময় ভর্তি ছিলেন। আমরা কোন হসপিটালে নিব, কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সব কিছু, আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখন খালি জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। আওয়ামী লীগের মতো অন্যায় অত্যাচার করলে কেউ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোরও আহ্বান জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা সরকার 2000 মানুষকে হত্যা করে পালিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত এই দেশ ধরে রাখতে হবে। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবারই দায়বদ্ধতা থাকবে, এমন একটা সংস্কার প্রয়োজন। এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সময় গণমাধ্যম ছিল অবরুদ্ধ অবস্থায়, কিন্তু এখন থেকে মুক্ত মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গণমাধ্যম।
অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনের কার্যালয় পরিদর্শনে এসে এমন আশাবাদের কথা জানালেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডেপুটি প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। I think there's another question for Mushfiqul. Please go ahead. And Bangladesh government and ministers of the ruling party and their control media there. সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শেখ হাসিনার স্বৈর শাসন নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে সবার নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে। এক যুগ পর এসেছেন বাংলাদেশে। In terms of human rights and economic condition. বুধবার পরিদর্শনে আসেন অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনে। এ প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ আলামিন তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ব্যক্ত করেন গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজের ভাবনার কথা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমি বিশ্বাস করি তারা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। এটার পেছনে ইলিয়াস হোসেন আছে, সে তো খুবই জনপ্রিয় ইউটিউবার, এবং শুধু ইউটিউবার না, সে কিন্তু একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়। তো সুতরাং তার এই মেধা এখানে কাজে লাগবে। বিশ্বাস করি তারা জার্নালিজমের প্র্যাকটিসটাই করবে। পরে বাংলা এডিশনের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুশফিক ফজল আনসারি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ের লাল পিচে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এই টেস্টে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ই সাহসী করে তুলেছে নতুন বাংলাদেশকে। এদিকে প্রতিপক্ষ বা ফলাফল নিয়েও ভাবছে না ভারত, নিজেদের খেলাতেই মন দিতে চায় তারা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। দারুণ ফুরফুরে মেজাজই আছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও আত্মতৃপ্তিতে ডুবে নেই মেহেদী মুশফিকরা। তাই সময় নষ্ট না করে কঠোর অনুশীলনে ঘাম জড়িয়েছেন ক্রিকেটাররা। শেষ দিনের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের সঙ্গে না থাকলেও সাকিব ব্যস্ত ছিলেন কাউন্ট্রি খেলায়, তাই ম্যাচ খেলতে কোনো অসুবিধা হবে না বলে জানান অধিনায়ক। তবে প্রথম বল থেকেই সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন। কাউন্টি উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে মাথা ব্যথা নেই ভারতের কোচ গৌতম গম্ভীরের। তবে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। নিজের দলের উপর পূর্ণ আস্থা আছে তার। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এদিকে অভিনব আঙ্গিকে নারী টি20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একটি ভিডিওতে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বিশ্বকাপ দলে থাকা 15 সদস্যের নাম জানায় বিসিবি। নিগার সুলতানার নেতৃত্বে আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। নির্বাচকরা জানিয়েছেন সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেমিফাইনালে যাবে টাইগ্রেসরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের দল ঘোষণায় এবার চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলন বা গ্রাফিক্যাল কার্ড নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করলেন প্রবাসীরা। ঋতু মুনি, নাহিদ আক্তার, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি20 বিশ্বকাপের জন্য শুভকামনা। নিজেদের কন্ডিশনে খেললে আরও ভালো করত বাংলাদেশ দল, তবে শারজার কন্ডিশনেও মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল বাশার। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতাম ডেফিনেটলি। আপনি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাদের প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট আমরা বেশ ভালোই পাবো। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে আছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, সুবাহানা মোস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফ আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী ও দিশা বিশ্বাস। এই দলে চমক একটাই, অনভিষিক্ত তাজ নেহারের সুযোগ পাওয়া। এর ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচকরা। আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে। পেসটা হেল্প করবে আমার ধারণা।
এই কারণে আমরা 3টা পেসার নিয়েছি। আরব আমিরাতে 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। রাজীব জামান, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1000 কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।